বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার উপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজায় তীব্র প্রতিরোধে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হলো ইসরায়েলি দখলদার বাহিনী। এবার আয়রন ডোমের চেয়েও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের হাতে, কতটা শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা? এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো রাশিয়া। রাশিয়ার প্রতিশোধের আগুনে ছারখার ইউক্রেন, এবার রুশ পানির ড্রোন হামলায় ডুবে গেল ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। ইয়েমেন যেন আহত বাঘ, ইসরায়েল যে কোনো সময় দেখাবে নতুন চমক। আমেরিকার ব্র্যান্ড এখন টয়লেটে চলে গেছে, সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। গোপনে 40 রোহিঙ্গা শরণার্থীকে ইসরায়েলি কায়দায় সমুদ্রে ফেলে দেয় ভারত, বিবিসির বিস্ফোরক প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় তীব্র প্রতিরোধে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হলো ইসরায়েলি দখলদার বাহিনী। কয়েক ঘন্টার তীব্র সংঘর্ষের পর ইসরায়েলি সেনাদের গাজা শহরের আল জাইতুন এলাকা থেকে পিছু হটতে বাধ্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। রেজিস্ট্যান্স গণমাধ্যম সূত্র এই খবর জানায়, প্রায় 4 ঘন্টা ধরে চলা এই অতর্কিত হামলায় হানাদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে কাসাম ব্রিগেডের হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত, 11 জন আহত এবং 5 জন নিখোঁজ রয়েছেন। হামাসের বিবৃতিতে বলা হয়, গাজা শহরে যোদ্ধারা দখলদার বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, সাঁজোয়া ইউনিটগুলোকে লক্ষ্যবস্তু করে এবং ইসরায়েলি হেলিকপ্টার গানশিপের সঙ্গে গুলি বিনিময় করে। রেজিস্ট্যান্স ইউনিটগুলো হামলার জবাব দিলে এলাকায় তীব্র গোলাবর্ষণ শুরু হয়। এছাড়াও গাজা শহরের আল সাবরা জেলা এবং দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। দখলদার সেনাদের এই পিছু হটাকে উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তেল আবিবের প্রচেষ্টায় আরেকটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই হামলা ইসরায়েলের চলমান গণহত্যামূলক এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির অভিযানের অংশ, যা অক্টোবর 2023-এ শুরু হয়েছে। বিশ্বজুড়ে মানবাধিকার গোষ্ঠী এবং সরকারগুলো সম্মিলিত শান্তির দাবি জানিয়ে আসছে এবং তারা এটিকে গণহত্যা যুদ্ধ হিসেবে নিন্দা করছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলি বাহিনী ক্লান্তি এবং মোহভঙ্গের মুখোমুখি হচ্ছে, যা তাদের আক্রমণকে আরো জটিল করে তুলেছে। গাজা সিটির আক্রমণে সাধারণ মানুষের জীবনকে উপেক্ষা করায় তা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে নিরলস বোমা বর্ষণের মুখে দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এই সংঘর্ষগুলোকে তেল আবিবের প্রচার মাধ্যম নিরাপত্তা ঘটনা হিসেবে প্রচার করল ফিলিস্তিনিদের প্রতিরোধের ব্যাপকতা, ইসরায়েলি অভিযানের দুর্বলতা এবং গাজার সশস্ত্র আন্দোলনগুলোর স্থিতিস্থাপকতা প্রকাশ করেছে। এবার আয়রন ডোমের চেয়েও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের হাতে, কতটা শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা? এতদিন নিজের আয়রন ডোমকে অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ব্যবস্থা বলে দাবি করে এসেছে ইসরায়েল, তবে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দুর্বল হয়ে পড়ে তাদের এই প্রতিরক্ষা প্রযুক্তি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলেও এবার তুরস্ক সামনে নিয়ে এসেছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিলথ ডোম। বুধবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা দেন। একই দিন কয়েকটি নতুন প্রযুক্তি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 14টি স্থাপনার উদ্বোধন করা হয়। এরদোগান একে তুরস্কের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা শিল্পের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। স্টিলথ ডোম শুধু একটি একক প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং স্বল্প, মধ্যম এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, মর্টার এবং বিমান হামলা মোকাবিলায় বিভিন্ন দেশীয় আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং সেন্সরকে একত্রিত করে একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলবে। যেখানে ইসরায়েলের আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট প্রতিরোধে কার্যকর, সেখানে স্টিল ডোমকে অনেক বেশি বিস্তৃত এবং বহুমাত্রিক হিসেবে দাবি করছে তুর্কি কর্তৃপক্ষ। প্রকল্পটির আওতায় স্থল এবং সমুদ্র উভয় ক্ষেত্রেই সেন্সর, প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ সব সরঞ্জামকে একত্রিত করে একটি নেটওয়ার্কে আনা হবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে।
বসফরাস এবং দার্দানেলস প্রণালী সহ তুরস্কের কৌশলগত এলাকাগুলো এবং আকুজু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এরদোগান বলেন, স্টিল ডোম আমাদের বন্ধুদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে এবং শত্রুদের মধ্যে ভয় জাগিয়ে তুলবে। আগামী 50 বছরে তুরস্ক শুধু নিজের প্রয়োজন মেটাবে না, বরং প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে। তবে তুরস্ক সরকার কবে নাগাদ এই স্টিল ডোম ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ইসরায়েল সম্প্রতি ঘোষণা করেছে তারা পূর্ব জেরুজালেমে নতুন বসতি স্থাপন করবে। তবে রাষ্ট্র সমাধানের আওতায় পূর্ব জেরুজালেম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী হিসেবে বিবেচিত। এই এলাকায় বসতি নির্মাণ করলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কঠিন হয়ে যাবে। ইসরায়েলের এই পরিকল্পনাকে E1 সেটেলমেন্ট প্ল্যান বলা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী মা আলে আদুমিম শহরের সঙ্গে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমের সংযোগে স্থাপন করে পূর্ব জেরুজালেমের বিস্তার ঘটানো হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মস্কোতে সাংবাদিকদের বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক দিকে এগোচ্ছে এবং এটি গভীর উদ্বেগের কারণ। ইয়ন এলাকায় বসতি নির্মাণ ফিলিস্তিনি রাষ্ট্রের ভূ সম্পর্কিত সংহততাকে ব্যাহত করবে, যা আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনি রাষ্ট্রের টিকে থাকার জন্য অপরিহার্য। তিনি আরও বলেন, এই প্রকল্পটি 20 বছর আগে তৈরি হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার কারণে বারবার স্থগিত হয়েছে। আমরা আশা করি এটি শেষ পর্যন্ত বাতিল হবে যাতে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা সংরক্ষিত থাকে। জাকারোভা গাজা অঞ্চলে সাংবাদিকদের উপর আঘাত এবং নাসের মেডিকেল কমপ্লেক্স ইসরায়েলি বিমান হামলার ঘটনা উল্লেখ করে বলেন, 25 আগস্টে এই হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 জন সাংবাদিক, রোগী এবং স্বাস্থ্যকর্মী ছিলেন। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি নিহতদের পরিবার এবং স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, গাজা অঞ্চলে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সমাধান প্রক্রিয়াকে রাজনৈতিক এবং কূটনৈতিক পথে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এদিকে ইসরায়েলের সাম্প্রতিক এই উদ্যোগকে ঘিরে ফিলিস্তিনি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করেছে, কারণ পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন করলে শান্তি প্রক্রিয়া কঠিন হবে এবং দুই রাষ্ট্রের ধারণা কার্যকর হওয়ার সম্ভাবনা কমে যাবে। জাখারোভা রাশিয়ার অবস্থান স্পষ্ট করে বলেন, গাজা অঞ্চলে শত্রুতা অবিলম্বে বন্ধ হওয়া এবং ফিলিস্তিনি ইসরায়েল বিরোধ সমাধানের প্রক্রিয়াকে রাজনৈতিক ডিপ্লোম্যাটিক পথে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এই ক্ষেত্রে যে কোনো অসংযমিত হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের উস্কানিতে রাশিয়ার মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে এখন বেশ বেকায়দায় ইউক্রেন। টানা 3 বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে রাশিয়ার আক্রমণ ঠেকাতে দম ফুরিয়ে আসছে ইউক্রেনীয় বাহিনীর। যুক্তরাষ্ট্রের ইন্ধনে যুদ্ধে প্রবেশ করলেও রুশ বাহিনীর তেজ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কিয়েভ। রাশিয়ার আগ্রাসনে প্রতিনিয়ত ধ্বংসের স্তূপে পরিণত হচ্ছে ইউক্রেনের নতুন নতুন এলাকা। প্রতিরোধ করতে গিয়ে ভাগাড়ে যাচ্ছে ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমানের মতো দামি সব যুদ্ধ সরঞ্জাম। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই পর্যন্ত ইউক্রেনের 655টি যুদ্ধ বিমান এবং 15,000-এর বেশি ট্যাঙ্ক এবং সাঁচোয়া যান ধ্বংস করেছে তারা। কোটি কোটি ডলারের এসব অস্ত্র হারিয়ে দিশেহারা ইউক্রেনীয় সেনারা এখন আরও চাপে। এরই মধ্যে হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া। নতুন সমরাস্ত্রের ব্যবহার করে পশ্চিমা মিত্রদেরও চমকে দিচ্ছে পুতিন বাহিনী। যুদ্ধে প্রথমবারের মতো সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য আধুনিক সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে রাশিয়া, আর প্রথম হামলাতেই চমক ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ সিম্ফেরোপল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের দানিউব নদীতে অপারেশন চালানোর সময় ইউক্রেনীয় বাহিনীর লাগুনা শ্রেণীর এই রণতরী ডুবিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রুশ সামুদ্রিক ড্রোনটি আত্মঘাতী হামলা চালায় এবং মুহূর্তের মধ্যে বিস্ফোরণে জাহাজটি ধ্বংস হয়ে যায়। ধ্বংসপ্রাপ্ত এই জাহাজটি ছিল ইউক্রেনের নৌবাহিনীর গর্ব। 2019 সালে যাত্রা শুরু করা সিম্ফেরোপল 2021 সালে আনুষ্ঠানিকভাবে ইউক্রেন নৌবাহিনীতে যোগ দেয়। এর মূল কাজ ছিল গোয়েন্দা নজরদারি এবং নৌবাহিনীর অভিযানে সহায়তা। হামলায় জাহাজটির 2 জন ক্রু নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে বলে স্বীকার করেছে ইউক্রেনের নৌবাহিনী। এরই মধ্যে যুদ্ধের মেয়াদ পেরিয়ে গেছে 1274 দিন। সম্প্রতি এই যুদ্ধ থামাতে সক্রিয় হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়ে তিনি প্রথম দফায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন। তবে কোনো যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় যুদ্ধ এখনো পুরোদমে চলছে।
ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলায় হুথির প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হওয়ার পরেও হুথি সংগঠন দিনের আলোতে সানার রাস্তায় প্রতিবাদে নেমেছে। হাজার হাজার হুথি সশস্ত্র সদস্য ফিলিস্তিনিদের জন্য আন্দোলনে যোগ দিয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আলমারি জানিয়েছেন, গাজা বা ইয়েমেনের দিকে ইসরায়েলের আক্রমণ কোনো শক্তির প্রকাশ নয়, বরং এটি ইসরায়েলের দুর্বলতার প্রমাণ। গত 2 বছরে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েলের এই আক্রমণের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আল সাবিন স্কোয়ার এবং বিভিন্ন এলাকায় হাজার হাজার ইয়েমেনি একত্রিত হয়ে ইসরায়েলের বিমান হামলা, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। হুতিরা স্পষ্ট করে দেখিয়েছে যে প্রকাশ্যে আক্রমণের পরও তাদের দমন করা যাবে না। সানার রাস্তায় প্রতিবাদকারীরা ফিলিস্তিনি পতাকা নেড়ে এবং ইসরায়েলের আক্রমণ ও অবরোধের নিন্দা জানিয়েছে। গাজার মানুষদের হত্যা, ক্ষুধা এবং বাস্তুচ্যুতির বিরুদ্ধে তারা প্রতিরোধ বজায় রাখবে। ইয়েমেনের হুথি প্রতিরোধকারীরা শতাধিক আঘাতেও দমে যায়নি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে তারা নিয়মিত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে। 2015 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এরপর তৎকালীন প্রেসিডেন্ট সৌদি আরবে পালিয়ে যান এবং হুথিদের সরকারকে অবৈধ ঘোষণা করেন। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটও ব্যাপক হামলা চালিয়েছে, কিন্তু হুথিদের প্রতিহত করা যায়নি। ভারতের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, বর্তমানে বহু দেশের জনপ্রিয়তার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। 1 বছর আগেও এরকম ছিল না। এখন দেশগুলো বলছে আমেরিকার ব্র্যান্ড টয়লেটে চলে গেছে এবং চীনকে অনেক বেশি দায়িত্বশীল খেলোয়াড়ের মতো মনে হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি। তিনি অভিযোগ করে বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে আমেরিকান ব্র্যান্ডের সুনাম নষ্ট হয়েছে। ভারতের বিরুদ্ধে এসব শুল্ক যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত করে তুলেছে এবং চীনকে তুলনামূলক আরও দায়িত্বশীল হিসেবে হাজির করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 50% করেছে ট্রাম্প। নয়াদিল্লি অন্যায্য বাণিজ্য নীতি অনুসরণ এবং রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করছে না বলে অভিযোগ করেছেন তিনি। ভারতের রাজধানী দিল্লি থেকে আটক 40 জন রোহিঙ্গা শরণার্থীকে গোপনে জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী ভারতীয় পুলিশ তাদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদের কথা বলে থানায় ডেকে নেয়। এরপর এসব রোহিঙ্গা নাগরিকদের অজ্ঞাত স্থানে পাঠানো হয়। পরে তাদের গভীর সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমারের উপকূলে পৌঁছে যেতে বাধ্য করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি দীর্ঘ প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি শুরু হয় চলতি বছরের 6 মে। দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসরত অন্তত 40 রোহিঙ্গাকে পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয়। কয়েক ঘন্টা পর তাদের ইন্দোর লোক আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 7 মে সকালে রোহিঙ্গাদের দলটিকে হিন্দন বিমানবন্দর থেকে বিমানে করে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়। সেখান থেকে সামরিক পোশাক পরিহিত কয়েকজন তাদের চোখ এবং হাত বেঁধে নৌবাহিনীর একটি জাহাজে তোলেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রায় 14 ঘন্টা জাহাজে রাখার সময় তাদের অনেককে মারধর করা হয়। মুসলিম ও খ্রিস্টান হওয়ার কারণে অপমানজনক কথা শোনানো হয়, এমনকি শারীরিক নির্যাতনও করা হয়। খাবার দেওয়া হলেও মানসিক চাপ এবং ভয়ের কারণে ভুক্তভোগী রোহিঙ্গা নাগরিকদের বেশিরভাগই কিছু খেতে পারেনি। নুরুল আমিন নামে এক রোহিঙ্গা নাগরিক বলেন, কিভাবে কেউ মুসলমানকে সমুদ্রে ফেলে দিতে পারে? বিশ্বে মানবতা থাকলেও ভারত সরকারের মধ্যে আমি কোনো মানবতা দেখিনি। তিনি আরো বলেন, আমার মা, বাবা এবং অন্যরা যে যন্ত্রণার মুখোমুখি হচ্ছেন তা আমি সহ্য করতে পারছি না। কিছু শরণার্থী নৌযানে সহিংসতা এবং অপমানের শিকার হয়েছেন। সৈয়দ নূর নামে এক ভুক্তভোগী বলেছেন, আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছিল। কিছু মানুষকে মারধর করা হয়েছিল, ঘাড়ে চড় মারার ঘটনাও ঘটেছে। ভিডিও কলের সময়ে ফাজ উল্লাহ নামে এক ব্যক্তি তার ডান কবজিতে দাগ দেখিয়ে বলেন, বারবার ঘুষি এবং চড় দেওয়া হয়েছে। সে সময় তাদের জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন ভারতে অবৈধভাবে আছেন? 40 জনের মধ্যে 15 জন ছিলেন খ্রিস্টান। তাদেরকে জিজ্ঞেস করা হয়, কেন হিন্দু হলেন না? শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজায় তীব্র প্রতিরোধে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হলো ইসরায়েলি দখলদার বাহিনী। এবার আয়রন ডোমের চেয়েও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের হাতে। কতটা শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা? এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো রাশিয়া। রাশিয়ার প্রতিশোধের আগুনে ছারখার ইউক্রেন। এবার রুশ পানির ড্রোন হামলায় ডুবে গেল ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। ইয়েমেন যেন আহত বাঘ, ইসরায়েল যে কোনো সময় দেখাবে নতুন চমক। আমেরিকার ব্র্যান্ড এখন টয়লেটে চলে গেছে, সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। গোপনে 40 রোহিঙ্গা শরণার্থীকে ইসরায়েলি কায়দায় সমুদ্রে ফেলে দেয় ভারত, বিবিসির বিস্ফোরক প্রতিবেদন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.